আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আ দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাজনৈতিক দলগুলোর দুর্বৃত্তায়ন। বর্তমান দেশের আ প্রেক্ষাপটে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়নের অবস্থাটা কি? সেখানে দেখলেই আমরা দেখতে পারি ১ম এই আ রাজনে অ্যা দুর্নীতি। সরকারি কর্মকর্তা, কর্মচারীরা আমরা স্বাধীনতার পর থেকে অর্থাৎ আ স্বাধীনতার পর থেকে আমরা বেশি দূর যাব না। ৭১ সালের পর থেকে আমাদের দেশে দুর্নীতি কিন্তু রাষ্ট্র ক্ষমতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। যেহেতু যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, তারা সরকারি কর্মকর্তা, কর্মচারীদেরকে ব্যবহার করেছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য। আর সেই সুযোগটা নিয়ে সরকারি কর্মকর্তা, কর্মচারীরা তাদের সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। যেমন কেউ চেষ্টা করেছে প্রমোশন নিতে, তাই লুটপাটকে তারা সহযোগিতা করেছে সরকারি দলের। অথবা কেউ চেষ্টা করেছে নিজেও অবৈধ অর্থ উপার্জনের জন্য। সেই ক্ষেত্রে তারা কি করেছে? তারা নিজে সরকারি দলের এবং সরকারি মন্ত্রী, এমপিদেরকে বা তাদের সহযোগী যে অঙ্গ সংগঠনের নেতাকর্মী থাকে তাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, নিজেও অবৈধভাবে পয়সা উপার্জন করেছেন। হ্যাঁ, কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পারি বিশেষ করে ৭১ থেকে ৭৫ এর মধ্যে একটা সমস্যা। যখন দেশ একটা নব্য স্বাধীন দেশে মানে দুর্নীতির এমন একটা পর্যায়ে চলে গেছিল, যখন আমরা জানি ৭৪ এর দুর্ভিক্ষর কথা আমরা ভুলে যাইনি। সেই ৭৪ এর দুর্ভিক্ষর সময় কিন্তু তৎকালীন রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান তার ২ ছেলের বিয়ের ব্যবস্থা করেছিলেন রাজকীয়ভাবে, অর্থাৎ রাজমুকুট মাথায় দিয়ে, এবং পরবর্তীতে তিনি সকল দল, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একটি দল এবং একটি পত্রিকাকে তিনি মানে স্বীকৃতি দিয়েছিলেন। এই সময়টাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন দুর্নীতিমুক্ত এবং আ রাজনীতিবিদদের দ্বারা রাজনীতি পরিচালনা করতে। যেমন উনি আ আমাদের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে উনি বরখাস্ত করেছিলেন। কেন? উনার কাছে ইনফরমেশন এসেছিল যে তার ছেলেপেলেরা, অর্থাৎ তার কর্মীরা তার নির্বাচনী এলাকায় চাঁদাবাজি করেছে। অর্থাৎ কত বড় একটা সিদ্ধান্ত। ঠিক একইভাবে আ আমরা কিন্তু পরবর্তীতে ৮১ পরবর্তীতে আমরা দেখি রাষ্ট্র এবং রাষ্ট্রের কর্মচারী এবং রাজনৈতিক দল মিলেমিশে দুর্নীতি যেভাবে যত দিন যাচ্ছে তত যেন এটাকে মানে কে কত বৃদ্ধি করতে পারবে, কে কত ক্ষমতার অপব্যবহার করতে পারবে, আয় করতে পারবে, সেটার একটা প্রতিযোগিতায় লিপ্ত ছিল। এই যে আজকে যে আমরা আ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান নিয়ে কথা বলি, গণ অভ্যুত্থান যেখানে কোনো নেতৃত্ব ছিল না। কারণ কি? এটা মানুষের মনের পুঞ্জীভূত ক্ষোভ। কাদের বিরুদ্ধে? সরকারি দলের বিরুদ্ধে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, প্রশাসনিক কাজে যারা সহযোগিতা করেন তাদের বিরুদ্ধে, এবং রাজনৈতিক সেই দলের কর্মী যারা তাদেরকে তাদের বিরুদ্ধে। অর্থাৎ আপামর জনগণের, সেই আমাদের কৃষক শ্রেণী থেকে, শ্রমিক শ্রেণী থেকে নিয়ে আ ছাত্র, শিক্ষক নিকে ব্যবসায়ী সবার মনে একটা ক্ষোভের পুঞ্জীভূত ছিল। সেই ক্ষোভের ফলেই কিন্তু গত জুলাই আগস্ট বিপ্লব ২০২৪ সংগঠিত হয়। তো আলহামদুলিল্লাহ এখন যে সরকার বসে আছেন তারা চেষ্টা করছেন। তো কোনো ফলপ্রসূ অ্যাকশন দেখাতে পেরেছেন বা যেতে পেরেছেন। এটার কারণটা আমরা পরে ব্যাখ্যা করব। আগে আসি। তাহলে কি দাঁড়ালো? সরকারি কর্মকর্তা কর্মচারীদের যারা সংগঠিত এবং তাদের সাথে যে রাজনৈতিক দল ক্ষমতায় বসে থাকে তাদের এমপি, মন্ত্রী এবং যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব, অর্থাৎ যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আসে তাদের দ্বারা সংগঠিত মানে আইন বহির্ভূত কার্যকাণ্ডকে দুর্নীতির সাথে চলে আসে, এবং ৫৩ বছরের একটা মোটামুটি সামারি বলার চেষ্টা করলাম। এক্ষেত্রে আমরা কি দেখতে পারি? একটু যদি আমরা সেই দুর্নীতিগুলার দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে রাজনৈতিক বিবেচনায়, যেমন আমরা এখন জানি যে ১৯০ টি ব্রিজ কালভার্টের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেখানে কিনা ৬৩৯ কোটি টাকা ব্যয় হবে। খরচ হওয়ার কথা ছিল সেটাকে তারা বরাদ্দ বাতিল করেছেন। এছাড়াও দেখা যায় যে আমরা কি দেখতে পারি, এই যে রাজনৈতিক সরকার দ্বারা যেই দুর্নীতিগুলা হয়, যেমন ভোটের আগে বিগত ২ টি ভোটের আগে আমরা দেখেছি কি নজরদারি মেশিন সরকার কিনেছে। স্বেচ্ছাচারিতা সর্বোচ্চ বহিঃপ্রকাশ করেছেন, এবং যেখানে সহযোগী ছিল প্রশাসনিক কর্মকর্তারা এবং রাষ্ট্রের যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, আইন শৃঙ্খলা নিয়োজিত বাহিনী ছিলেন তারা, তাদের সহযোগী হয়ে গিয়েছিলেন। ঠিক একইভাবে আমরা কি দেখতে পারি? ব্যবসা বাণিজ্যে প্রায় যেমন এস আলম গ্রুপ
4,000 কোটি টাকা দিয়ে প্রায় ৭৩,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। অর্থাৎ তার টোটাল সম্পদের পরিমাণ যেখানে ছিল 4,000 কোটি টাকা, তিনি ঋণ নিয়েছেন ৭৩,000 কোটি টাকা। এটাও সম্ভব হয়েছে কেন? রাজ সরকারি কর্মকর্তা কর্মচারী বা রাজনৈতিক সিদ্ধান্তের কারণে। এই যে তাহলে যারা সেই লোনটা দিয়েছেন তারা কি জানতেন না যে তার টোটাল অ্যাসেটের পরিমাণ কত? কিন্তু তারপরেও কিন্তু সেই লোনটাকে ঠিক এইভাবে শুধু উনি না, মানে এস আলম গ্রুপ না, সেরকম আরও গ্রুপ, সামিট গ্রুপ বলেন, বসুন্ধরা বলেন, প্রাণ গ্রুপ বলেন, যারা বাংলাদেশের মোটামুটি ৬ থেকে ৯ টি গ্রুপ, যারা যেমন তমা, তারপর হচ্ছে ম্যাক্স গ্রুপ, এরা সবাই কিন্তু এইসব দুর্নীতির সাথে জড়িত। অর্থাৎ ঘুরে ফিরে যেমন আমরা জানি বিগত সরকারের সময় মিটার, প্রিপেইড মিটার, বিদ্যুতের জন্য প্রিপেইড মিটার বা গ্যাসের মিটারের সিস্টেম করা হয়েছে। এগুলা করা হয়েছিল জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের সদিচ্ছায়। অর্থাৎ একজন মন্ত্রী চাচ্ছেন তার সদিচ্ছায় জনগণের উপকার হবে কি হবে না, রাষ্ট্রের উপকার হবে কি হবে না, সেটা বিবেচনায় না নিয়ে শুধু তাদের আয়ের উৎস খোঁজার জন্য, এবং সেই কাজগুলা কিন্তু ম্যাক্সিমাম টেন্ডারগুলাই পেয়েছেন তার বন্ধু, ভাই এবং তাদের পরিবারের লোকরা। ঠিক একইভাবে আমরা জানি বর্তমানে আন্তর্জাতিকভাবে খুব একটি বড় জিনিস সামনে চলে এসেছে যে শেখ হাসিনা এবং তার পরিবার, অর্থাৎ শেখ হাসিনা, শেখ রেহানা এবং তাদের পরিবারের সদস্যরা, অর্থাৎ তাদের ছেলেমেয়েদের নামেও বিদেশে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছে তারা। আচ্ছা, এরপরে আমরা আসি চাঁদাবাজি। চাঁদাবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজিটা দুভাবেই হচ্ছে বর্তমানে বাংলাদেশে, যেটা গত সরকারের সময়ও ছিল। এই সরকার বর্তমানে হয়তো কিছুটা বন্ধ করেছেন, কিন্তু একেবারে বন্ধ হবে বলতে পারি না। যেমন চাঁদাবাজিটা দুভাবে চলছে। একটা হচ্ছে বৈধভাবে, যেমন ব্যাংকগুলাকে বলে দিল যে তোমরা এত কোটি টাকা কিসের জন্য? কম্বল বিতরণের জন্য পরিবারগুলার যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন বা এখনো চিকিৎসাধীন আছেন, সেই তুলনায় এই হিসাবেও কিন্তু বিভিন্ন ব্যাংকগুলার কাছে চাঁদা চাওয়া হচ্ছে। যেমন বেসরকারি ব্যাংক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে কিছুদিন আগে কিন্তু চাঁদা চাওয়া হয়েছে। আমরা জানি ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ এবং ব্যাংক ছিল, সেই ব্যাংকটাকে কিন্তু বিগত সরকার শুধু এভাবে সরকারি ফান্ডে চাঁদা আদায় করেই কিন্তু ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। যার কারণে আমরা জানি তাদের বিদেশি ইনভেস্টররা কিন্তু ব্যাংক ছেড়ে চলে গেছেন। ঠিক একইভাবে আ আ আমরা আসি সেই চাঁদাবাজির কিন্তু আরও কিছু পর্যায় আছে। যেমন আ আর যখন রাজনৈতিক দলের কর্মীরা যে রাস্তাঘাটে, যারা রাস্তার ফুটপাতে নিম্ন আয়ের ব্যবসায়ী আছে বা ওই যে ফেরিওয়ালা আছেন বা যে হকার্স মার্কেটগুলো আছে, সেখানে এটা সারা বাংলাদেশে একই অবস্থা। সেখান থেকে প্রতিদিন চাঁদা তুলছেন। অর্থাৎ চাঁদা তুলছেন, সেটাকে আমরা বলছি চাঁদাবাজি। আর সরকারে তারা বিগত সরকারকে সহযোগিতা করেছেন। তাহলে এই টাকাটা নেওয়ার আগে তো অবশ্যই আমাদের উপদেষ্টাদের চিন্তা করা উচিত ছিল যে এই রাজনৈতিক দলগুলা থেকে বা এইসব ব্যবসায়ীদের থেকে আমরা কেন নিব? আমরা মনে হয় ভুলে গেছি যে রাজনীতি, কারণ আসলে ব্যাপারটা হচ্ছে এখন যারা বর্তমানে উপদেষ্টা পরিষদে আছেন তারা নিজেরা অনেক বক্তব্য দিচ্ছেন, কিন্তু আসলে তারা কেউই রাজনৈতিক ব্যক্তি না। যার রেজাল্ট আমরা কি দেখি? আমরা সেই ৭৪ এর দুর্ভিক্ষের সময় বা ৬৯ এর আ গণ অ ৬৯ এর যে সাইক্লোন হয়েছিল তৎকালীন সময়, তখন আমরা দেখি মাওলানা ভাসানীকে লাল সালুর মধ্যে লিখে দিয়েছিল যে মাওলানা ভাসানী আ যে মানে দুর্ভিক্ষ অঞ্চলে যাবেন, অতএব তোমরা দান করো। মানুষ ৳১ করে দিয়েছে। যেমন আমি নিজে যখন স্কুলে ছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা জানি যে বিভিন্ন সময় যে খরা বা মন্দা চলতো, তখন আমাদেরকে স্কুলে অথবা বৃক্ষরোপণের জন্য ৳১ করে প্রতি ছাত্র থেকে চাঁদা নেওয়া হতো। এবং তখন আমরা গর্ববোধ করতাম যে রাষ্ট্রের কাজে আমরা দান করতে পারছি। তখন কিন্তু উনি কিন্তু ব্যবসায়ীদের কাছ থেকে এভাবে চাঁদা নিতেন না। এবং কোনো ব্যবসায়ী তাকে চাঁদা দিতে পারেননি। দিতে গেলে উনি বলেছেন যে তোমরা রাষ্ট্রপতির ফান্ডে জমা দিয়ে দাও। উনি মানে নিজে দাঁড়িয়ে থেকে কারো থেকে চেক রিসিভ করেছেন, এরকম কোনো ছবি বা এরকম কোনো ঘটনা কেউ আজ পর্যন্ত উল্লেখ করতে পারবে না। কিন্তু আমরা দেখি ৮১ পরে আমাদের রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু সেই দুর্নীতি পরায়ণ ব্যবসায়ী এবং দুর্নীতিপরায়ণ সরকারি কর্মকর্তাদের সাথে মিলেমিশে এমন একটা পর্যায়ে রাষ্ট্রকে নিয়ে গেছেন, এখন মনে হচ্ছে যেন এটাই হচ্ছে রাষ্ট্রের একটা কাজ, যে কার থেকে কত টাকা নিতে হবে, অথবা উনি আগের জন কতটুকু অর্থ উপার্জন করেছে, আমি তার চেয়ে বেশি অর্থ কিভাবে উপার্জন করব। একই অবস্থা প্রশাসনে বলেন, তারপর কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারীদের অথবা বেসরকারি অবস্থানেও বলেন, একই অবস্থা চলছে সব আমাদের এশিয়াতেই দেখা যায় যে তারা সরকারি কর্মকর্তারা কোনো বেসরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। যদিও আইনটা আমাদের দেশে আছে, বাট বাস্তবে কতটুকু প্রয়োগ হয় আমরা জানি না। আর তারপর আমরা আসবো আরেকটু আলোচনা করার জন্য সন্ত্রাস।
সন্ত্রাস বলতে আমরা এখানে দুটা ভাগে বোঝাচ্ছি, একটা হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, আরেকটা হচ্ছে রাজনৈতিক দলগুলা মাধ্যমে সন্ত্রাস। রাষ্ট্রীয় সন্ত্রাস বলতে যেমন আমরা জানি বিগত সরকারের সময় যেমন প্রায় ৮টি বন্দিশালার পাওয়া গেছে, মানে স্থান নির্ধারণ এবং আরও আরেকটি ঘটনা হয় যে আমাদের দেশে দেখা গেছে অনেকে গুম হয়েছেন, পরবর্তী তাদেরকে আমাদের পার্শ্ববর্তী দেশে খুঁজে পাওয়া গেছে। এটাও কিন্তু ছিল রাষ্ট্রীয় সন্ত্রাস। এগুলা কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাস। কোন পর্যায়ে গেলে এভাবে মানুষকে আরেক দেশে পাওয়া যায় অথবা তাদেরকে গুম করে রাখা হয়। কিন্তু যতগুলাই ঘটনা ঘটেছে রাষ্ট্র কিন্তু সবসময় অস্বীকার করেছে এবং ইভেন এখন পর্যন্ত আমরা যেমন দেখেছি লাস্টে বিগত সরকারের শেষ সময়ে যে জুলাই আগস্টের যে গণ আন্দোলনে তৎকালীন সরকারের সময় পুলিশ প্রশাসন যে মামলাগুলো করেছে বা যে ঘটনাগুলোকে উল্লেখ করে মামলা করার জন্য লিপিবদ্ধ করেছে, এখন তারা বলছে যে এটা দুর্বৃত্তদের মাধ্যমে গুলি হয়েছে বা পুলিশের সাথেই হেলমেট পরিহিত সশস্ত্র বাহিনী গুলি করেছে, কিন্তু ভিডিও ফুটেজ কিন্তু তা প্রমাণ করে না। অর্থাৎ আমরা কি দেখতে পাই? অর্থাৎ যে অবস্থায় পুলিশ প্রশাসন ছিল জনগণের আস্থাহীন অবস্থায়, বর্তমানেও কিন্তু সে অবস্থায় আছে। তো কথা আমরা নিয়ে আসি পারি, যেমন একটি হচ্ছে বিএনপি, দ্বিতীয়টি হচ্ছে জামাতে ইসলাম এবং তৃতীয়টি হচ্ছে মানে সমন্বয়কদের মধ্য থেকে দেখা যাচ্ছে একটি বা দুটি রাজনৈতিক দল খোলার অভিপ্রায় আছে এবং কাজ চলতেছে। তাদের পক্ষ থেকেও কিন্তু সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি হচ্ছে। সব দলের কাছ থেকে হচ্ছে, সেটা নিয়ে একটু পরে আমি আলোচনা করব। অর্থাৎ এতক্ষণ আমি যে কথাগুলো বলার চেষ্টা করলাম যে আমাদের দেশে বর্তমানে এই যে জুলাই আগস্ট পরবর্তীতে আমরা যে অবস্থায় বিগত ৫ মাসে আসছি, সেখানেও কিন্তু দুর্নীতি, সন্ত্রাস এবং রাজনৈতিক দুর্নীতিপরায়ণ কি অবস্থায় আছে সেটা বোঝানোর চেষ্টা করেছি। আমরা প্রথমেই দেখতে পাই যে বর্তমান সরকারের যে প্রশাসনিক অবস্থা আছে তারা সহযোগিতা করতে চাচ্ছে না। এক কথায় তারা কোনোভাবেই বর্তমান সরকারকে কোঅপারেট করতে চাচ্ছে না। যেহেতু তারা নিজেরাও বুঝে গেছে, তারা তো একেকজন এক্সপার্ট। সরকারি কর্মকর্তা, কর্মচারীরা যেই লেভেলই হোক, ক্যাডার অথবা নন ক্যাডার হোক, তারা কিন্তু আজকে প্রায় দীর্ঘ ১৬ বছর, কারো ২০ বছর, কারো ৩০ বছর চাকরির অভিজ্ঞতা। আর যারা বসেছেন তাদেরকে বিশেষ একটা সময়ে বিশেষ একটা দায়িত্বে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। উনি যথেষ্ট সম্মানিত দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু এই সরকারকে তারা কোনোভাবেই যা হচ্ছে সামনে জি-হুজুর। আর সরকারি কর্মকর্তা, কর্মচারীরা এখনো টেবিল টু টেবিল কাজ না হলে বা টেবিল টু টেবিল তাদের মতো করে কথা বলে না নিলে কোনো কাজে আগাচ্ছে না। যেমন আমি আমার ক্ষুদ্র একটি অভিজ্ঞতা থেকে বলি, আ তিনি নিজে স্বয়ং অথবা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি দ্বারা আবেদন করতে পারবেন। তো আমার মা যেহেতু প্রায় ৮১-৮২ বছরের একজন বয়স্ক আ ভদ্রমহিলা, আমি সঙ্গত কারণে উনি দায়িত্বটা আমাকে দিয়েছিলেন। আমি যখন আবেদন করলাম তারা বললেন, "যেহেতু উনি বেঁচে আছেন এই আবেদন চলবে না। আপনি নতুন করে আবার ৳৩০০ র স্ট্যাম্পে আবেদন করেন।" ওকে, এখন আমরা তো ভাই-বোন প্রায় ৩ জন ভাই-বোন একেকজন একেক জায়গায়। ২য় বার আবেদন করলাম সবাইকে নিয়ে, আমার মায়ের নামেই দেওয়া হলো জমা। এবার তারা বলছে যে না, উনি আবেদন করবে, উনি নিজে থেকে আবার নিজেকে নিজে কিভাবে উনি জমি পেল সেই ব্যাখ্যা দিতে হবে। তাহলে এই যে আজকে ১৭ থেকে ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ অর্থাৎ প্রায় কত বছর? প্রায় এখানে চলে আসলো ৯ বছর। যখন আপনি ভিতরে জানতে যাবেন তখন জানবেন যে আসলে তারা এই টাকাটা উঠায় নিজেরা, কেউ শেয়ার বাজারে ব্যবহার করছে, কেউ জমি কেনার কাজে ব্যবহার করছে, অথবা কেউ চাচ্ছে যে তোমার টাকা তো দেওয়া হচ্ছে না, তুমি জমিটা আমার কাছে বিক্রি করে দাও। পরবর্তীতে আমি আবেদন করে এই টাকাটা উঠায় নিবো এবং জমিটাও আমি মালিক হয়ে গেলাম। এই যে রন্ধ্রে, রন্ধ্রে আমাদের দেশে দুর্নীতির জায়গা, যেটা সরকারি কর্মকর্তারা যেহেতু তারা টেবিলে বসে আছে, আপনি খারাপ ব্যবহার করবেন, আপনাকে ঝুলায় রেখে দিবে, ফাইল হারায় ফেলবে, বলবে পাওয়া যাচ্ছে না, নতুন করে জমা দেন। অর্থাৎ আমাদের রন্ধ্রে, রন্ধ্রে কিন্তু ঢুকে গেছে। এটা শুধু আমি ছোট্ট একটা উদাহরণ দিলাম। এখনো সেই অবস্থা থেকে আমরা কিন্তু বেরোতে পারিনি। হ্যাঁ, এটা থেকে বেরোতে হলে অবশ্যই একটা রাজনৈতিক সরকার দরকার। বর্তমান সরকারের দ্বারা এর থেকে বেরোতে পারবেন এই ধরনের কোনো ধরনের আমরা নিশ্চয়তাও নিতে পারি না অথবা আভাসও পাই। রাজনৈতিকভাবে দেখি রাজনৈতিক দলগুলাও কিন্তু এখন সেই ক্ষমতার অপব্যবহারে চলে গেছেন। যেমন তারা বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা নিচ্ছেন। তারা বিভিন্ন সরকারি কর্মচারীদেরকে দলে টানার চেষ্টা করছেন। কেন আমরা যদি আমাদের উন্নত বিশ্বে, যেহেতু আমরা বলছি সংস্কার এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, একটু দেখি আমেরিকা বা ইউরোপে কি কোনো সরকারি কর্মকর্তা চাকরি ছাড়ার সাথে, সাথে রাজনীতিবিদ বনে যেতে পারেন? কক্ষনো পারেন না। কারণ তাদেরকে সংবিধানে ওভাবেই
লেখা আছে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী থাকবেন অর্থাৎ দীর্ঘদিন তারা রাষ্ট্রের কাজে, তারা তো রাষ্ট্রের জন্য আউটপুট দিচ্ছে না, বড়জোর তাদেরকে কোনো প্রজেক্টের অথবা রাষ্ট্রের প্রয়োজনে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে বুদ্ধি পরামর্শ বা কোনো প্রজেক্টের কাজে তাদেরকে ব্যবহার করা যেতে পারে, কিন্তু তারা কিন্তু রাজনীতিতে আসার সুযোগ নেই। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমরা পাকিস্তান, ভারত বা শ্রীলঙ্কাকে দেখি, ওখানেও কিন্তু সুন্দরভাবে লেখা আছে কোনো সরকারি কর্মকর্তা অথবা বিভিন্ন বাহিনীর লোকজন কিন্তু ১২ বছর পর্যন্ত রাজনীতিতে আসতে পারেন না। তারা বলেনি আসতে পারবে না, বলছে যে চাকরি ছাড়ার ১২ বছর পর্যন্ত তারা রাজনীতিতে আসতে পারবেন না। অর্থাৎ কি সুন্দরভাবে দুর্নীতিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যখন আমি চিন্তা করব আমি একজন সরকারি কর্মকর্তা, যে ওই এমপি, মন্ত্রী অথবা রাজনৈতিক দলের আমি যদি লেজুর বৃত্তি করি আমার কোনো লাভ নাই। I have no benefit। তখন কিন্তু আমি রাষ্ট্রের জন্য কাজ করব। কারণ আসলে তো জনগণের ট্যাক্সের টাকায়, কষ্টার্জিত ট্যাক্সের টাকায়, জনগণের ভ্যাটের টাকায়, জনগণের ঘামের টাকায় আমি স্যালারি পাই। এর কথা কিন্তু সরকারি কর্মকর্তারা ভুলে যায়। তারা শুধু চিন্তা করে পদায়ন অথবা সুযোগ সুবিধা। যেমন আমরা কিন্তু এই যে দুর্নীতির আরেকটা ক্ষেত্র কিন্তু সরকারি কর্মকর্তাদের সাথে জনগণের বৈষম্য। এত বেশি সুযোগ সুবিধা আমাদের দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দেওয়া হয়েছে যে তারা কিছুদিন আগে আমরা জানি তারা প্রায় আন্দোলনে চলে গেছিলেন যে তাদের পদায়ন, পদোন্নতি এবং তারা এটা বলার কে? এই চিন্তাটাই তারা ভুলে গেছে। তারা তো রাষ্ট্রের কর্মচারী। হ্যাঁ, আমরা বলছি না তারা রাষ্ট্রের দাসদাসী, কিন্তু তারা রাষ্ট্রের কর্মচারী। অর্থাৎ তারা যে আজকে সুযোগ সুবিধাটা নিচ্ছেন, যে গাড়ি, বাড়ি, যে ফ্যাসিলিটি, রেশন, বেতন, ভাতা, মহার্ঘ ভাতা পাচ্ছেন, এটা তো জনগণের কষ্টের টাকায় পাচ্ছেন। আমরা এবার রাজনৈতিক দলগুলার ক্ষেত্রে দেখি, যেমন আমরা এখন কি দেখতে পাই রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কিন্তু মোটামুটি জামাতে ইসলাম, বিএনপি এবং সমন্বয়কদের মাধ্যমে একটা বা দুটি দলকে ধরা হচ্ছে যে যারা রাজনীতিতে আছেন। আর অন্য দলগুলোর কিন্তু তেমন একটা সামনে প্রায়োরিটি, তারা কোনো না কোনো দলের পিছনে দৌড়াচ্ছেন। সেক্ষেত্রে আমরা কি দেখতে পারি, বড় বড় ব্যবসায়ীরা যারা আমাদের দেশের খুব এলিট শ্রেণীর ব্যবসায়ী এবং শিক্ষিত সমাজ, যারা ছাত্রলীগের ক্যাডার ছিলেন, তারা এখন হয়ে গেছেন শিবির, এবং বড় বড় ব্যবসায়ীরা জামাতে ইসলামে জয়েন করতেন অথবা জামাতে ইসলামকে ফান্ডিং করছেন। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। অর্থাৎ রাজনৈতিক দলগুলো কিন্তু সুযোগ দিচ্ছে। তারা কিসের জন্য সুযোগ দিচ্ছে? গত ১৬ বছরে তারা তো ছিল নিগৃহীত। তারা ভাবছে এই সুযোগে আমরা ব্যবসায়ীদের থেকে কিছু অর্থ নিয়ে নিই, অথবা কিছু লোক যদি আমার দলে ঢুকে, যেমন আমরা প্রায়ই শুনি, আমরা শুনেছি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু সরকারকে নির্দিষ্ট করে দিয়েছে যে এত সাল পর্যন্ত যারা ছাত্রলীগ করেছে এইসব ব্যক্তিরা নিষিদ্ধ। সেরকম কিন্তু কোনো আইন করেনি। তাহলে তাদের নাম চলে আসবে এবং তাদের পরিবারকে আগামী ভোটে ভোট দিতে দেওয়া হবে না, নির্বাচনে আসতে দেওয়া হবে না, রাজনীতিতে আসতে দেওয়া হবে না। এরকম ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু বর্তমান সরকার নেয়নি। অর্থাৎ বর্তমান সরকারের কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা যেহেতু নাই, তাদের কিন্তু সিদ্ধান্তহীনতায় তারা সব জায়গায় ভুগছে, এবং যেই সকল সিদ্ধান্ত নিচ্ছে এটা জাস্ট তারা চাচ্ছে জাতিকে, তারা যেটা আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় বলছেন, আমি একটা জাতিকে সুন্দর এবং নির্বাচন উপহার দিয়ে যেতে ইতিহাসের খাতায় লেখা থাকবে। এটা শুধু নির্বাচন করার জন্য তো আপনি আসেননি। আপনি যেহেতু নিজেই বলেছেন সংস্কারের আগে নির্বাচন দিব না, আপনি তো আপনার জায়গায় স্ট্যান্ড করে নেওয়া উচিত ছিল। তো সেই ক্ষেত্রে এবার আমি আসি, ঠিক একই অবস্থা। আর আমরা কি দেখি, বিএনপিতে কি চলে গেছে, যেহেতু অশিক্ষিত, মূর্খ বা রাস্তার যে চাঁদাবাজ সন্ত্রাসীরা, এরা মোটামুটি গড় হাজিরা বিএনপির দিকে দৌড় দিয়ে চলে গেছে। কেন চলে গেছে? কারণ তারা তো ভাবতেছে যে বিএনপি একটি বড় দল, এবং বর্তমানে মাস মেজরিটি যদি বলতে চায় এটা বিএনপির আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারা সেই সুযোগে বিএনপিতে চলে গেছে। তারা কি করছে, ওই রাস্তার যে পাশের চাঁদাবাজি, আগে যেটা ছিল ২৫০ টাকা, ৩০০ টাকা, এখন সেটা হয়েছে ৪০০ টাকা। কারণ সেই আওয়ামী লীগের সেই চাঁদাবাজ কিন্তু চলে যায়নি, তারা তো পলাতক না, তারা দেশেই আছে। জামাতে এলিট শ্রেণী, আমি কিন্তু এলিট শ্রেণীর ব্যবসায়ীরা জামাতের দিকে এখন দৌড়াচ্ছে। আর যে ছাত্র সংগঠনে যারা একটু শিক্ষিত ছাত্র সমাজ ছিল, তারা বলতেছে যে আমরা তো আসলে শিবিরের ছিলাম, আমরা শুধু ছাত্রলীগ করতাম এটা নিজেকে সেভ করার জন্য। এটা তো রাজনীতির অংশ হতে পারে না। আর ঠিক একইভাবে আমরা দেখি কিন্তু যেমন এই ধরনের ছোট্ট একটি ঘটনা বলি, গত কিছুদিন আগে আমি এক জায়গায় উপস্থিত ছিলাম মালিবাগে। সেখানে দেখছি বিএনপির যুব দলের সেক্রেটারির একজন কর্মী, সে বলছে যে আমি অমুকের কর্মী, আমাকে জিজ্ঞেস না করে এখানে দোকান উঠালো হলো কেন? আমাকে কি জিজ্ঞেস করা হয়েছে? আর ভাড়া দেওয়া যাবে না, আমাকে জিজ্ঞেস না করে, ভাড়া কত হবে আমাকে জানাতে হবে। তো সে কে? তাকে কেউ এলাকার দায়িত্ব দিয়েছে কেউ? এই যে স্পর্ধাটা দিচ্ছে, এখন আপনি নালিশ দিবেন কোথায়? আপনি যে থানায় যাবেন, মোটামুটি অকার্যকর। তারা একটা অভিযোগ নিবে, আবার জানাবে তাকে টেলিফোন করে যে ভাই আপনার বিরুদ্ধে তো বা আপনার কর্মীর বিরুদ্ধে এরকম অভিযোগ আসছে। এই যে একটা জায়গায় এখন আমরা চলে গেছি, তাহলে আমরা কি দেখতে পারি? সরকার কিন্তু এখনো কিছুই কন্ট্রোল করতে পারেননি। আর রাজনৈতিক দলগুলা দুর্বৃত্তের মধ্যে
দুর্বৃত্তায়নে চলে আসছে, অর্থাৎ আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছেন, কিন্তু তাদের যারা কর্মী ছিলেন তারা কিন্তু জামাত, বিএনপি এবং সমন্বয়কদের ভিতর ঢুকে গেছে। এইভাবে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যারা জড়িত ছিলেন তাদেরকে আমরা সারা জীবন একেবারে যতদিন আমরা বেঁচে আছি বা বাংলাদেশ নামে রাষ্ট্র পৃথিবীতে আছে আমাদের সম্মানের সাথে স্মরণ করতে হবে। ঠিক 89 আন্দোলনকেও যেরকম আমাদের 89-90 সম্মান, ঠিক এইভাবে 24-এর জুলাই আগস্টের এই আন্দোলনকেও আমরা সম্মানের চোখে দেখি। কিন্তু তার মানে তো এই না যে আপনারা একটা উচ্চাভিলাষ কে সামনে নিয়ে এসে আপনারাও দুর্নীতি বা সন্ত্রাস এবং মানে চাঁদাবাজিকে সহযোগিতা করবেন, সেটা তো আমাদের বলতে হবে। কারণ জনগণ তো সেই ক্ষোভ থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছিল। জনগণ যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ৭১ সালে, যেভাবে 89-তে রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে এবারও কিন্তু সে রাস্তার কৃষক, শ্রমিক, তারপরে আমজনতা সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু তাদের মনের ক্ষোভের কারণে কোনো নেতৃত্ব তারা কিন্তু খোঁজেনি, কারো নেতৃত্বে নামেনি। কারণ কি ছিল, যেই সবচেয়ে বড় দল বিএনপির নেতাদের উপর তো বর্তমান জনগণের, রাজনৈতিক জনগণের আস্থাই নেই। যেমন জিয়া পরিবার, সেটা বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত, উনি স্বাধীনতার ঘোষক। ঠিক সেইভাবে কিন্তু সব জায়গায় এখন দেখা যাচ্ছে পরিবার, এই এলাকায় গেলে বিএনপির অমুক পরিবার, ওই এলাকায় গেলে বিএনপির অমুক পরিবার, এখন আবার জামাতেরও পরিবার চলে আসছে। অর্থাৎ পরিবার কেন্দ্রিক রাজনীতিগুলো কিন্তু জনগণ সমর্থন দিচ্ছে না। আগামী নির্বাচনে কিন্তু বিএনপি এবং জামাতকে এই জন্য এমনও হতে পারে যে নির্বাচন খুব সুষ্ঠু সুন্দর হবে, কিন্তু জনগণ আসলে ভোট দিতেই যায়নি। তাদের একমাত্র অনুগত কিছু কর্মী ছাড়া আর হয়তো কেউ, এমনও হতে পারে আগামী নির্বাচন, যেটা আমরা অ্যাজ এ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে যেটা আমরা সন্দেহ পোষণ করেছি। একজন সমন্বয়ক একটি টক শোতে বলেছেন যে এরকম ১০০টি কোম্পানি আছে যারা আমাকে অর্থ দিয়ে সাহায্য করছে। তো এখন তো আমাদের বলতে হবে, কেন আপনাকে ১০০টি কোম্পানি এখন সাহায্য করবে আর আপনি সেটা রিসিভ করছেন? তাহলে আপনার সেই নৈতিকতাটা গেল কোথায়, যেটা গত ৫ মাস আগে ছিল? তাহলে আপনি কার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? এবং উনি নাকি এখন প্রায় ৩.৫ কোটি টাকার গাড়ি ব্যবহার করেন। ওনার অনেকগুলা ফ্ল্যাট আছে, নাম উল্লেখ না করেই বলেছেন যে যারা ১০০টা কোম্পানি তাকে সাহায্য করে বা প্রতিদিন সাহায্য করতে দাঁড়িয়ে আছে। এটাও কিন্তু দুর্নীতির একটা জায়গা। কেন আপনাকে সাহায্য করবে? হ্যাঁ, আপনি রাজনীতি করেন, রাজনীতির জায়গা থেকে জনগণ টাকা দিবে। যে উদাহরণটা আমি একটু আগে মাওলানা ভাসানীর দিলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনোদিন কারো থেকে ডাইরেক্ট চাঁদা নেননি। বলেছেন নির্বাচনের সময় দলকে ডোনেট করো। কিভাবে? তাও একটা মার্জিত। কেউ চাইলেই ২ কোটি টাকা, ৫ কোটি টাকা ওনাকে ডোনেট করতে পারেননি। একটা লিমিটেশন করে দিয়েছিলেন। অর্থাৎ রাজনীতিক দলগুলার ভিতরে সংস্কার যেরকম দরকার, সরকারি কর্মকর্তাদের মধ্যে সংস্কার দরকার। অর্থাৎ আমাদের দেশকে সংস্কারের জন্য সময় দিতে হবে বর্তমান সরকারকে, এবং সময় নিয়ে, এবং তাদেরও সদিচ্ছা থাকতে হবে যে হ্যাঁ, আমরা সুন্দরভাবে সংস্কার দিয়ে একটু সুন্দর নির্বাচন উপহার দিব। এবার আমরা আসব সমাধানের উপায় কি? অর্থাৎ কিভাবে এটা সমাধান করা যায়? প্রথমত হচ্ছে বর্তমান যে সরকার আছেন, তাদেরকে রাজনৈতিক দলগুলোর সাথে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের একটি অংশ যারা উচ্চপদস্থ আছেন, অর্থাৎ সচিব যারা রাষ্ট্র চালায়, তাদেরকে নিয়ে একটা সমন্বয় কমিটি গঠন করতে হবে। এই সমন্বয় কমিটির কাজ হবে কি, সরকারের বিভিন্ন ডিসিশন তাদের মধ্যে জানিয়ে দিবে, এবং এটা হচ্ছে সর্বপ্রথম। কেন করতে হবে? অবশ্যই সংস্কার ছাড়া ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের আমরা আসলে কোনো ভবিষ্যৎ দেখছি না। ভবিষ্যতে আরো অন্ধকার দেখছি। এক অন্ধকার থেকে বের হয়ে আমরা কি আরেক অন্ধকারে যাব? জাতির মনে কিন্তু এখন এই প্রশ্নটা আসছে। অর্থাৎ সংস্কারের বিষয়ে কোনো ছাড় দেওয়া যাবে না। বর্তমান সরকারকে এদিকে অবশ্যই স্ট্রিক্ট হতে হবে। আর রাষ্ট্র পরিচালনা আরেক রকম। সেই জায়গা থেকে চিন্তা করলে অবশ্যই এখানে ২-১ জন বিভিন্ন দল থেকে ১ জন ২ জন করে রাজনীতিবিদকে সমন্বয় করা উচিত ছিল। অর্থাৎ যেটা হয়ে গেছে। আমরা আশা করব বর্তমান সরকারের হাতে এখনো সময় আছে, তাদেরকে স্ট্রিক্ট হয়ে সংস্কারের দিকে খেয়াল করতে হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলাকে অবশ্যই শপথ নিয়ে সংস্কারের জায়গায় আসতে হবে। যদি আমরা ভবিষ্যতে একটা উন্নত স্বনির্ভর বাংলাদেশ দেখতে চাই, তো সেখানে রাজনৈতিক দলগুলা কি সংস্কার, তাদের যেই নেতাকর্মীরা বর্তমানে কথা শুনছে না, যেমন আমরা খুব সুন্দরভাবে জানি যে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বারবার বলছেন যে দলের কোনো নেতাকর্মী বা কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত থাকে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বা ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কার্যকরভাবে দেশের ভিতর আমরা কি দেখছি? কোনো কথাই ওনার কে সম্মান প্রদর্শন করে বা দলের প্রতি সম্মান রেখে বা দলের প্রতি অনুগত রেখে কেউ কিন্তু সেই কাজে একীভূত হচ্ছে না। যে যা খুশি যেভাবে যে অবস্থানে আছে সেখান থেকে তার মতো করে কাজ করে যাচ্ছে এবং কথা বলছে।
এটা কিন্তু খুব ভয়াবহ। একই অবস্থা আমরা দেখি সমন্বয়করা এখন সবাই যখন যা খুশি কেউ যদি কিছু বলে এই ২০০-৩০০ তাদের একটা বাহিনী তৈরি হয়েছে তারা যে তাদেরকে হয় মারছে বা ভয়ভীতি দেখাচ্ছে এটাও কিন্তু একটা ভয়াবহ ব্যাপার। এটা হবে কেন? অর্থাৎ তাদেরকেও পোলাইট হতে হবে। অর্থাৎ আমরা এখন সমাধানের দিকে যাবো। তারা রাজনীতি করতে চান এতে অসুবিধার কিছু নাই। তারা রাজনৈতিক দল খুলবে, রাজনীতি করবে, জনগণের কাছে যাবে। বাংলাদেশের আনাচে-কানাচে তারা দৌড়ায় বেড়াবে। এতে তো কোনো না নাই। কিন্তু এই যে ভয়ভীতি প্রদর্শন করা এটা কিন্তু একটা খারাপ এবং তাদেরকে যে ব্যবসায়ীরা চাঁদা দিচ্ছেন সেই চাঁদা তারা যখন তখন রিসিভ করছে। চাঁদা যদি দিতে হয় পার্টি ফান্ডে দিয়ে দাও। তারা পার্টি ফান্ড খুলবে সেই ফান্ডে চলে যাবে। ব্যক্তিগতভাবে কেন চাঁদা দিবে? ফান্ডে চলে যাবে কে দিচ্ছে কেউ জানে না। তারা চাঁদা দিক ১০০ টাকাই দিক আর সে ১ কোটি টাকাই দিক। তারা সেই ফান্ডে দিবে এবং সেখানে বলা থাকবে লিমিটেড যে এত টাকার বেশি কেউ দিতে পারবে না। যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উদাহরণটা আমি দিয়েছিলাম একটু আগে। এবং এই ক্ষেত্রে আমি আরেকটি দেখি যেহেতু আমাদের দেশের ৮৬ থেকে ৮৭% মানুষ মুসলমান অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা জাতি। সেই মূল্যবোধটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। কেন আনতে হবে আমি চাই বা না চাই বিশ্ব জিওপলিটিক্স যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু দেখব যে ধর্মের সাথেই সবকিছু হচ্ছে। ধর্মর সাথে পলিটিক্স, ধর্মের সাথে ব্যবসা, ধর্মের সাথে রাজনীতি, ধর্মের সাথে একটি দেশ সৃষ্টি হচ্ছে। যেমন মধ্যপ্রাচ্যের দিকে তাকালেই কিন্তু আমরা দেখতে পাই ধর্মভিত্তিক। আবার ইউরোপের দিকে তাকালে আমরা কি দেখতে পারি? সেকুলারিজম অর্থাৎ ধর্মহীন। তারা পৃথিবীমুখী কাজ করছে। অর্থাৎ আমি ব্যবসা করব, আমি খাবো, আমি গ্লোবাল কন্ট্রোল করব, রাজনীতি করব অর্থাৎ ধর্মহীনতা। আর আরেকটা জিনিস দেখি কি আবার দেখি আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দেখি ক্রিশ্চিয়ানিজম। ঠিক এভাবে ধর্মভিত্তিকভাবেই কিন্তু আসলে সারা বিশ্ব পরিচালনা। সেই ধর্মের দিকে যদি আমি দেখি এবার আ আ আমরা সবাই জানি যে হযরত ওমরের সময় হযরত আবু বকর খালিদ বিন ওয়ালিদকে মুসলিম জাহানের সশস্ত্র বাহিনীর প্রধান নিযুক্ত করেছিলেন। কিন্তু হযরত ওমর যখন খলিফা ছিলেন, উনি কিন্তু ১০০টি যুদ্ধ পরিচালনা করেছিলেন এবং ১০০টি যুদ্ধেই উনি বিজয় লাভ করেছিলেন। তো সেই খালিদ বিন ওয়ালিদকেও কিন্তু উপহার নেওয়ার কারণে তাকে সশস্ত্র বাহিনীর প্রধান পদ থেকে হযরত ওমর সরিয়ে দিয়েছিলেন। যদিও এরপরে আরও উনি ৩ টি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু উনি অংশগ্রহণ করেছিলেন সাধারণ সৈনিক হিসাবে। অর্থাৎ তাকে সেটা শাস্তি দেওয়া হয়েছিল। অর্থাৎ কি দাঁড়ালো? সরকারি ইসলামে সুস্পষ্টভাবে কোরআনে বলা আছে সরকারি কর্মকর্তা, কর্মচারীগণ এবং রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা করবেন তারা ব্যক্তিগতভাবে কোনো উপহার গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ যুদ্ধলব্ধ অর্থ যদি হয় কোরআনে সুন্দরভাবে বলে দেওয়া হচ্ছে ৫ ভাগের ১ ভাগ হচ্ছে রাষ্ট্রের আর বাকি ৪ ভাগ এটা বন্টন করা হবে। সেই বন্টনের ব্যাপারটাও কোরআনে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেওয়া আছে এবং হাদিসেও কিন্তু আমরা জানি যে একবার যুদ্ধ থেকে ফেরত আসার পরে আ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি কিনা বেহেশতে মহিলাদের সর্দারনী হবেন, হযরত আলী বললেন তাকে, যিনি মুসলিম জাহানের ৪র্থ খলিফা ছিলেন যে, "তুমি যাও তোমার বাবাকে বলো যে, আমাদের তো একটা দাসী হলে ভালো হয়। তোমার কাজের অনেক সমস্যা। তুমি একা যাতা পিষতে হয়, করতে হয় এবং আর কিছু আমাদেরকে কিছু সহযোগিতা দিতে বলো।" যখন মা ফাত অ্যা হ হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আ হুজুরে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, তখন হুজুরে পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিলেন। এটার মূল কারণ ছিল যদিও উনি অনেক ব্যাখ্যা দিয়েছেন। মূল কারণ ছিল যেহেতু উনি তখন মুসলিম জাহানের প্রধান। উনি বা ওনার পরিবার কিন্তু কোনো উপহার গ্রহণ করতে পারবে না। তাহলে ওই যে ৫ ভাগের ১ ভাগ এটা ছিল কাদের জন্য? হতদরিদ্র, ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত অথবা আ সফরে আছেন যিনি সহায় সম্বল হারিয়েছেন তাদের জন্য। আর বাকি যে ৪ ভাগ এটা কিন্তু রাষ্ট্র পরিচালনার কাজে ব্যবহার করার জন্য। অর্থাৎ ওটা বাইতুল মালে চলে যেত। ২ টাই বাইতুল মালে চলত। কিন্তু ৫ ভাগের ১ ভাগ তাদের জন্য সুনির্দিষ্ট ছিল আর বাকিটা রাষ্ট্র যেমন রাষ্ট্রের ব্রিজ হবে, কালভার্ট হবে, শিক্ষা প্রতিষ্ঠান হবে, রাষ্ট্রের কর্মচারীদের বেতন হবে। যার কারণে উপহার নেওয়া কিন্তু ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণভাবে নিষেধ। আর কোনো আ ব্যা সামাজিক অনুষ্ঠানে গেলে সেখানে অবশ্যই এমনভাবে চলতে হবে যে তিনি একজন সমাজের সাধারণ নাগরিক। সেই হিসাবে তাকে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ সমাজপতি হিসাবে কিন্তু অংশগ্রহণ করা যাবে না। অর্থাৎ সেদিক থেকে আমরা অনেক দূরে আছি বাংলাদেশ অর্থাৎ আমাদের দেশ যদিও আ আ ৮৫ থেকে প্রায় ৮৭ বা ৮৮% এর মুসলমানের দেশ আমরা বলি। তারপরও সেদিক থেকে আমরা অনেক দূরে। সেদিক থেকে চিন্তা করলেও আমাদের ধর্মীয় মূল্যবোধকে আশা করি
আমাদের সাধারণ জনগণ বা আমার বক্তব্যের মাধ্যমে আমি চাচ্ছি আমরা সবাই যারা আমার বক্তব্য জাগ্রত করার চেষ্টা করব যেন আমরা অন্তত কিয়ামতের দিন মহান রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে দাঁড়াতে পারি। ক্ষমার দৃষ্টিতে ওনার সেই করুণ ক্ষমার দৃষ্টিতে ওনার সামনে উপস্থিত হতে পারি। আর শেষে আমি আবার বলব, এই যে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন বর্তমান যে অবস্থায় চলছে, তার থেকে বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলা ইনশাল্লাহ আমরা সবাই এর থেকে বের হয়ে আসার চেষ্টা করব এবং বের হয়ে আসব।